আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থটি নিয়ে। খনিকা কাব্যগ্রন্থটিতে রবীন্দ্রনাথ একটি বিশেষ তত্ত্বের সন্ধান দিয়েছেন। সেই তত্ত্বটি কি? রবীন্দ্রনাথ আমাদের কাছে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাটা কি? কোন বিষয়ের উপর খনিকা কাব্যগ্রন্থের কবিতাগুলো প্রতিষ্ঠিত হয়েছে কিংবা রচিত হয়েছে, এই সব বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে এই আলোচনার মাধ্যমে। আমি বিশেষ কিছু কবিতা বিশ্লেষণ করে খনিকার মূল তত্ত্বটি আলোচনা করব। বিষয়টি মাথায় রেখে বাকি কবিতাগুলো পড়লে সহজে বোধগম্য হবে বলে আশা রাখছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যতিক্রম ধারার কাব্যগ্রন্থ খনিকা। খনিকাতে মূলত রবীন্দ্রনাথ ক্ষণবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। জীবনের আপাত তুচ্ছ মুহূর্তগুলোর প্রতি গভীর ভালোবাসা, যৌবনের উল্লাস ও চটুলতা এই কাব্যের মূল সুর। আমরা বর্তমানকে উপলব্ধি করতে পারি না, অতীত কিংবা ভবিষ্যতে বাস করি। কখনো আমরা অতীতের স্মৃতি মন্থনে ব্যস্ত থাকি, কখনো আমরা ভবিষ্যতে কি করব সেটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকি, কখনো আবার ভবিষ্যতে কি করব সেটা নিয়ে বেশি চিন্তা করি, অস্থির হয়ে যাই। আমরা বর্তমানকে উপলব্ধি করতে পারি না, অতীত কিংবা ভবিষ্যতে বাস করি। খনিকা কাব্যে রবীন্দ্রনাথ প্রাপ্তি অপ্রাপ্তি ভুলে প্রতিটি মুহূর্ত উপলব্ধি করতে বলেছেন। প্রতিটি মুহূর্তই জীবনে মূল্যবান। প্রতিটি মুহূর্ত যদি আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারি তাহলে আমাদের সারা জীবনই সুন্দর হয়ে যায়। খনিকাতে কবি মানুষের জীবনের দুঃখ, দুর্দশা, হতাশা, ব্যথা, বেদনা ভুলে এক নবজীবনের প্রত্যাশী মানুষ অতীতের ব্যর্থতা কিংবা দুঃখের স্মৃতি মন্থন করে, অনাগত ভবিষ্যৎ চিন্তায় উদ্বিগ্ন থাকে। ফলে বর্তমান জীবনও বিড়ম্বনায় ভরপুর থাকে, আনন্দ উপভোগ করতে পারে না। এ কাব্যে কবি মানুষকে বৃহৎ পটে অর্থাৎ মানবজাতির সাথে একাঙ্গ করে উল্লেখ করেনি। মানুষকে ব্যক্তিগতভাবে অর্থাৎ বিচ্ছিন্ন করে ছোটোখাটো সুখ দুঃখ, সহজ সরল জীবনের কাহিনী কাব্য হলো খনিকা। খনিকা পলায়নপর বর্তমান মুহূর্তের কাব্য। অতীত ও ভবিষ্যৎ এখানে কবির চিন্তার বাহিরে। এ কাব্যে বর্তমানের প্রতিটি ক্ষুদ্র মুহূর্তকে গুরুত্ব দেওয়া হয়েছে। খনিকা কাব্যের প্রথম কবিতা উদ্বোধন। এর মধ্যেই প্রথিত রয়েছে খনিকা কাব্যের মূল সুর। কবি জীবনকে সহজভাবে নিয়ে বর্তমানকে উপভোগ করার পক্ষে। তিনি এমন এক বর্তমানের প্রত্যাশা করেছেন যেখানে অতীতের চিন্তা কিংবা ভবিষ্যতের আশা থাকবে না এবং বর্তমানেও সুখ দুঃখেরও কোনো উত্তেজনাময় অনুভূতি থাকবে না। সমস্ত বন্ধন মুক্ত উল্লাসিত জীবনের জয়গান করেছে। খনিকাতে যে জীবন রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছেন সেটা হবে মোহমুক্ত, বন্ধনমুক্ত, সুন্দর শতদলের মতো ভাসমান, আনন্দঘন ক্ষণিক বর্তমানকে কবি বরণ করেছেন অকারণ পুলকে। সেই ক্ষণিক দিনের উৎসব মেলায় ক্ষণিক জীবনের আনন্দ সঙ্গীত গেয়েছেন। শুধুমাত্র ক্ষণিকের জন্য প্রভাতের রৌদ্ররঞ্জিত শিশির বিন্দুর মতো উজ্জ্বল জীবনযাপন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এ কবিতায় কবি বলেছেন, শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায়, ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। সমালোচক অজিত কুমার চক্রবর্তী বলেছেন, ব্যথা বিবেচনা সমস্যা সন্ধান সব সরাইয়া ফেলিয়া ক্ষণপ্রকাশের বুকে মুহূর্তে মুহূর্তে যে অমৃতরূপ ফুটিয়া উঠিতেছে, কবি তাহাই চোখ ভরিয়া দেখিতেছেন এবং প্রাণ ভরিয়া উপভোগ করিতেছেন। উদ্ধৃতিটি সংগ্রহ করা হয়েছে রবীন্দ্র কাব্য পরিক্রমা, উপেন্দ্রনাথ ভট্টাচার্য, পৃষ্ঠা 412। জীবনে যা ফুরায় তা নিয়ে হতাশা করা যাবে না। জীবনে অসীম সম্ভাবনা রয়েছে, তাই প্রতিটি সুযোগ কাজে লাগানো উচিত। কবির ভাষায়, যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে, আজিকার মতো জাক জাক চুকে যত অসাধ্য সাধনী, ক্ষণিক সুখের উৎসব আজই, ওরে থাক থাক কাঁদুনি।
আমি সংক্ষেপে কবিতাটি আলোচনা করছি। কবিতাটির প্রতিটি লাইন অনেক বেশি সুন্দর। অনবসর কবিতায় কবি ক্ষণবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। যে প্রেম বিষাদের বর্তমানের বাহিরে চলে গেছে, তার সোনার স্মৃতিকে চিত্ত মন্দিরে বসিয়ে অশ্রুজলের মালা গেঁথে পূজা করা বৃথা। বর্তমান নিয়েই মানুষের জীবন, কেননা আজকের বর্তমান গতকালের অতীত হয়ে যায়, আবার ভবিষ্যৎ আগামীকাল বর্তমান হয়ে আসে। তাই বর্তমান সুন্দর করে উপভোগ করলে সব কিছু সুন্দর হয়ে ওঠে। কবির ভাষায়, যে যায় চলে বিরাগ ভরে, তারই শুধু আপন জেনেই, বিলাপ করে কাটাই এমন সময় জেনেই সময় জেনেই। এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। সময়ের সাথে সাথে সকল কিছু, সকল অনুভূতির তীব্রতা লোপ পায়, হোক আনন্দের কিংবা দুঃখের অনুভূতি। প্রেম যতই মহান হোক, তারও একটা সীমা রয়েছে। মিলন যেমন স্বাভাবিক, বিরহ তেমনই স্বাভাবিক। বিচ্ছেদের পর দীর্ঘদিন প্রিয়তমের জন্য শোক করার ইচ্ছে থাকলেও করা যায় না, কেননা অবসর নেই। জীবনে প্রেম ছাড়াও আরও অনেক কাজ থাকে। সংসারে আর 10টা কাজ আছে, আর 5 জন লোক আছে। আবার পথের বাঁকে বাঁকে নব নব দিগন্তের ধারে নতুন নতুন মুখচ্ছবি জেগে ওঠে, চিত্তাকাশে নবতর ছায়া সঞ্চার করে। তাই কবির ভাষা, এমন সময় নতুন আঁখি তাকায় আমার গৃহদ্বারে, চক্ষু মুছে দুয়ার খুলি, তারই শুধু আপন জেনেই, কখন তবে বিলাপ করি সময় জেনেই সময় জেনেই। আসলেই আপনি চাইলেও আপনি আপনার ছেড়ে যাওয়া মানুষটির জন্য অনেক দিন শোক করতে পারবেন না। যদি আপনি শোক করতে চান, তাহলে আপনি সুইসাইডাল হয়ে যাবেন। আর যদি নতুন করে আপনাকে বাঁচতে হয়, তাহলে আপনাকে নতুন কিছু আঁকড়ে ধরতে হবে। জীবনের এত সম্ভাবনা চারপাশে ছড়িয়ে রয়েছে, আপনাকে সেগুলো আকৃষ্ট করবে। আপনি অতীত নিয়ে পড়ে থাকতে পারবেন না। বোঝাপড়া কবিতায় বলেছেন, জীবনটাকে হেসে খেলে কাটিয়ে দিলে সত্যটা সহজ হয়। এই জগৎ ও সংসারে পরিপূর্ণতা বা সব কিছু সুন্দর হবে এমনটা আশা করা যায় না। এ জীবনে যেমন দুঃখ সত্য, সুখ সত্য। সুখ দুঃখ একই মুদ্রার এপিঠ ওপিঠ। কিন্তু শুধু দুঃখ নিয়ে খুঁতখুত করলে দুঃখ বাড়বে, কমবে না। অহেতুক অসন্তুষ্টি, প্রকৃতির চির নিয়ম অস্বীকার করে জীবনে দুঃখ বাড়ানো বৃথা। সত্যকে সহজভাবে নিলেই জীবন সহজ। তাই কবি বলেছেন, মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। এই পৃথিবীতে যতই বলা হোক, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে, কিন্তু দিন শেষে সবাই একা। সবাই সবাইকে ভালোবাসতে পারে না। কেউ ঠকবে, কেউ জিতবে, একজনকে ঠকিয়ে আর একজন সুখী হতে চাইবে। পৃথিবীর জন্ম লগ্ন থেকেই এমনভাবে চলে এসেছে। সকল জখম বাঁচিয়ে চলা কারো পক্ষে সম্ভব নয়। তাই সত্যকে সহজে গ্রহণ করলেই মঙ্গল। জীবনের উত্থান পতন, সফলতা অসফলতা কিংবা হোঁচট খাওয়া জীবনের খণ্ড খণ্ড অংশ মাত্র, চূড়ান্ত পরিণতি নয়। জীবনে প্রচুর সম্ভাবনা রয়েছে, তাই যা কিছু নেতিবাচক তা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। কবির ভাষ্যে, মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। যেখানে বিপদের আশঙ্কা থাকে না, সেখানেই জাহাজ ডুবি হয়। তবু সত্য চির সুন্দর, চির সতেজ। ক্ষণিক জীবনে কেউ স্থায়ী হলো না কিংবা কাঙ্ক্ষিত ধনটি পেলাম না, তা নিয়ে বিলাপ করা অনুচিত। জীবনের সম্ভাবনা ফুরিয়ে যায়নি। যে সুযোগ আছে তা কাজে লাগাতে হবে। কবির বয়স কবিতায় বেদনাকে হালকা করার জন্য কৌতুকপূর্ণ বাক্য গম্ভীর আশ্রয় নিয়েছেন। তার উদ্দেশ্য লোকে যেন মনে করে এসব তার মনের কথা নয়, শুধুমাত্র পরিহাস বিজল্লিত। সমালোচকরা যখন কবিকে মনে করিয়ে দিচ্ছে কবির জীবন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তখন কবির প্রতিউত্তর, কবি যদি পরকালের চিন্তায় মগ্ন হয়, তাহলে তরুণ তরুণীর প্রেমলীলা ও প্রকৃতির সৌন্দর্যের কথা কে প্রকাশ করবে? কেশে তার পাক ধরেছে ঠিক, কিন্তু সমস্ত ছেলে বুড়োর তিনি সমবয়সী। তাদের হাসি, অশ্রু, আশা আকাঙ্ক্ষার কথা প্রকাশের জন্য কবিকে প্রয়োজন। কবি মূলত এখানেও বর্তমানের ক্ষণিক মুহূর্তগুলো উপভোগ করতে চেয়েছেন। কবির ভাষ্যে, কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেনে। পাড়ায় যত ছেলে এবং বুড়ো,
সবার আমার এক বয়সী যেন। জগতের সব কিছুই কবির মধ্যে বিরাজ করে। মানুষের হাসি, কান্না, দুঃখ, বেদনা এসব উপেক্ষা করে কবি পরকালের চিন্তায় ঝিমাতে চান না, বর্তমানকে উপভোগ করতে চান। সেকাল কবিতাটিতে বর্ণনাংশ সেকালের, কিন্তু সান্ত্বনাংশ একালের, অর্থাৎ এখানেও বর্তমানের জয়গান। তার এই সান্ত্বনার মূলে বর্তমানকালের প্রতি গভীর আসক্তি। তিনটি কালের মধ্যে বর্তমান সহজ ও প্রত্যক্ষ ও সত্য, অন্য দুটি কালকে বর্তমানের কঙ্কাল দিয়ে রচনা করে কল্পনায় প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তাই কবি বলেছেন, প্রথমে তিনি কালিদাসের কালে জন্ম নিলে কি হতে পারতেন, তার জীবনে কতটা সুবিধা থাকতো, কতটা সে অর্জন করতে পারত, সেইগুলো তিনি বর্ণনা করেছেন। তারপরে তিনি বর্তমানকালে এসে নিজেকে সান্ত্বনা দিয়েছেন। আপাতত এই আনন্দে গর্বে বেড়া এনেছে, কালিদাস তো নামেই আছেন, আমি আছি বেঁচে। নামে থাকবার চেয়ে বেঁচে থাকা অনেক বেশি মূল্যবান। এখানে বর্তমানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সমালোচকের ভাষায় অতীত ও ভবিষ্যতের দুই পাখা গুটাইয়া কবি বর্তমানের আকাশে মুগ্ধ ও নিস্তব্ধ হইয়া আছেন। এই বর্তমানের প্রতি আসক্তিতে বোঝা যায় কাব্য ও জীবনকে খনিকার কবি এক বৃন্তে গ্রহণ করিয়াছেন। উদ্ধৃতিটি সংগ্রহ করা হয়েছে রবীন্দ্র কাব্যপ্রবাহ প্রথম খণ্ড, শ্রী প্রমনাথ বিশি, পৃষ্ঠা 162। কবিতায় কবি জীবনকে উপভোগ করার কথা বলেছেন। মানুষের সাথে মানুষের সম্পর্কে কবি স্মিত রসের মাধ্যমে গ্রহণ করেছেন। খনিকার কবিকে বুঝতে হলে মানুষ হিসেবে বুঝতে হবে, তাহলে কবি ও কাব্য একসাথে ধরা দেবে। কবিও একজন মানুষ। কাব্য পড়ে যেমন ভাবো, কবি তেমন নয় গো, আধার করে রাখেনি মুখ, দিবারাত্র ভাঙছে না বুক, গভীর দুঃখ ইত্যাদি সব হাস্যমুখী রয় গো। কবিতা সেই দিনের, ভাগ্য যাবে কপন হয়ে আসে, তখন যেন হতভাগ্য কবি ঘরে খিল দিয়ে মিল খুঁজে মরে। কিন্তু যখন সৌভাগ্যক্রমে অরুণ ঠোঁটে তরুণ ফোটে হাসি, কাজল চোখে করুণ আখি জল, তখন কবি হঠাৎ পাওয়া জীবনটাকে উপভোগ করে নেয়। আমরা শুধু সুখ উপভোগ করতে চাই, দুঃখ নয়। কিন্তু ক্ষণবাদী জীবনে যা সত্য তাই উপভোগ্য। আপনি বিরহ ভালোবাসবেন না, শুধু প্রেমটুকু ভালোবাসবেন, তাহলে তো হবে না। প্রেম জীবনে যেরকম সত্য, বিরহ সত্য, দুটোকেই উপভোগ করতে হবে। কিন্তু আমরা শুধু সুখটুকু উপভোগ করতে চাই, এইখানেই যত বিপত্তি বাধে। খনিকার মূলভাব সম্পর্কে সমালোচকের মতামত। খনিকায় কবি একেবারে লোকালয়ে প্রবেশ করিয়াছেন। ইহা জীবন দেবতার আদর্শ লোক নহে, দুঃখের খাদ নিঃশেষে গলিয়া গিয়া জীবন যেখানে নিকশিত সুবর্ণের দিব্য মূর্তি গ্রহণ করে। বর্তমানের বাতায়ন হইতে কিয়ৎ পরিমাণে নিরাসক্তভাবে জীবনের মুহূর্তগুলোকে দেখা হইয়াছে এবং অবশেষে শেষ যৌবনের সন্ধ্যা প্রহরে সেগুলো একটি মালিকায় পরিণত হইয়াছে। জীবনের বিচিত্র ক্ষণের এই মালিকাই খনিকা। উদ্ধৃতিটি সংগ্রহ করা হয়েছে রবীন্দ্র কাব্যপ্রবাহ প্রথম খণ্ড, শ্রী প্রমনাথ বিশি, পৃষ্ঠা 144। খনিকা কাব্যে মূলত রবীন্দ্রনাথের ক্ষণবাদী দর্শনের পরিচয় পাওয়া যায়। ক্ষণিকের জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। মেঘের পরে সূর্য হাসে, তাই প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত জীবনে মূল্যবান। এই বিষয়টি মাথায় রেখে খনিকা কাব্যগ্রন্থের কবিতাগুলো পড়লে অবশ্যই সহজ মনে হবে। আমার মনে হয়েছিল আমি প্রতিটি লাইন ধরে কবিতাগুলো ব্যাখ্যা করি, কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তাছাড়া আমরা প্রশ্নের উত্তর যখন খাতায় লিখব তখনও খুব বেশি বড় করে লেখা যাবে না। তারপরও যদি কারো মনে হয় কোনো কবিতা বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো কবিতা একদম প্রতিটি লাইন ধরে বিশ্লেষণ প্রয়োজন, তখন আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।